হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি এটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ 2019-এর প্রশ্নপত্র জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে যে 40খানা কোশ্চেন হয় সেই 40খানা কোশ্চেন আলোচনা করব। এর আগে তোমাদের 27খানা MTS-এর প্র্যাকটিস সেট দিয়েছি। সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা যারা NTPC-র এক্সাম দেবে বা হচ্ছে ক্লার্কশিপের এক্সাম দেবে, তোমরাও কিন্তু ওই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই দেখবে এবং তার PDF টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেগুলো কালেক্ট করে নেবে। ওগুলোও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের MTS-এর এক্সাম অ্যানালাইসিস করতে পারছি না, কেননা এগুলো SSC থেকে এবছর ব্যান করে দেওয়া হয়েছে, কোনো রকম অ্যানালাইসিস করা যাবে না, তার জন্য করতে পারছি না। নাহলে কিন্তু কী ধরনের কোশ্চেন আসে সেগুলো অ্যানালাইসিস হতো। যে সকল কোশ্চেনগুলো আসে সেই সকল কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করি, আমরা আগেও করেছি এভাবে, কিন্তু এবছর করতে পারবো না। কিন্তু তোমাদের বলে রাখি যে প্রিভিয়াস ইয়ার 19 থেকে 23-এর প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ভালো পরিমাণে কমন আসছে। আমি বলেছি আগে যে কমন আসবে, তো সেই মতো কোশ্চেন কিন্তু আসছে। তো প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে যাও। আজকে যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু MTS-এর এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কি? তো এই সকল কোশ্চেন কিন্তু MTS-এও আসে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এখানে দেখো, আমরা শুধুমাত্র আজকে এই ক্লার্কশিপের 2019-এর শুধু প্রশ্ন উত্তর আলোচনা করব না, প্রত্যেকটা প্রশ্নের এক্সট্রা ডিটেলস, মানে ওই প্রশ্ন রিলেটেড আর যে সকল আরও তথ্য থাকতে পারে সেই সকল তথ্যগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেখান থেকে কিন্তু পরবর্তীতে কোশ্চেন আসার চান্স রয়েছে। যেমন দেখো, এটা রাজ্যপাল হলেন রাজ্যের নির্বাহী প্রধান। রাজ্যপাল নামমাত্র প্রধান হিসেবে কাজ করে, যেখানে প্রকৃত ক্ষমতা রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সাথে থাকেন। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক 5 বছরের জন্য মেয়াদের নিযুক্ত থাকেন। ভারতের সংবিধান ধারা 157, ধারা 158 রাজ্যপালের পদের জন্য যোগ্যতা প্রয়োজনীয়তাগুলি নির্দিষ্ট করা। তাহলে কত নম্বর ধারা? ধারা 157 এবং 158-তে রাজ্যপালের পদের যে যোগ্যতার প্রয়োজনীয়তা, কী কী যোগ্যতা লাগবে একজন রাজ্যপাল হতে গেলে, তো সেটা ধারা 157 এবং 158-তে বলা রয়েছে। এবার সেই যোগ্যতাগুলো কী কী, সেই যোগ্যতাগুলো দেখে নাও। ভারতের নাগরিক হতে হবে, তার কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, সদস্য বা রাষ্ট্রীয় আইনসভার কোনো কক্ষের সদস্য হতে পারবে না, আর 4 হচ্ছে লাভদায়ক কোনো পদে অধিষ্ঠ হতে পারবেন না। তো এইগুলো কিন্তু একজন রাজ্যপালের যোগ্যতা থাকলেই তবে কিন্তু তিনি রাজ্যপাল হতে পারবেন। তো এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই পরবর্তীতে কোশ্চেন কিন্তু তুলে দেবে। 2 নম্বর দেখো, নিচের নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি অবস্থান পাকিস্তানে নয়? পাকিস্তানে নয় কোনটি? তো পাকিস্তানে নয়, এদের মধ্যে দেখো কোনটা হবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে বন্দর আব্বাস। বন্দর আব্বাস এটা কিন্তু পাকিস্তানে নয়। এটা কোথায় রয়েছে? না, এটা রয়েছে ইরানে। ঠিক আছে, বাকি পাকিস্তানে করাচি, গোয়াদার বা পাস্ত্রি এগুলো পাকিস্তানে রয়েছে। 3 নম্বর দেখো, অস্ট্রেলিয়ার রাজধানী। অস্ট্রেলিয়ার রাজধানী কি? না, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। বাকি মেলবার্ন বা হচ্ছে সিডনি, পার্থ এগুলো প্রত্যেকটাই অস্ট্রেলিয়ার শহর। ঠিক আছে, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে কি? ক্যানবেরা। তারপরে চলে যাবো 4 নম্বরে, ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছিল? যখন 370 ধারা বাতিল করা হয়েছিল আমাদের জম্মু কাশ্মীরে, তখন সমালোচনা করেছিল কে? সমালোচনা করেছিল এই যে তুরস্ক করেছিল। এর সঙ্গে দেখে নাও, ভারত সরকার 5ই আগস্ট 2019 জম্মু কাশ্মীরের রাজ্যে 370 ধারা বাতিল করে। তাহলে কবে করেছিল? 2019 সালে। সালটা মনে রাখতে হবে। তারপরে 5 নম্বর দেখো, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার 2010 সাল। তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা NTPC-তেও পাবে, SSC MTS-এও পাবে, আবার ক্লার্কশিপেও পাবে। এই জন্য বলছি MTS-এ যে প্র্যাকটিস সেটগুলো করেছি, তো ওগুলো MTS ভেবে পড়ো না, যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ো। ঠিক আছে, সমস্ত কম্পিটিটিভ এক্সাম। 2010 সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা 38টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 36টি ব্রোঞ্জ পদক জিতেছিল। এটাও মনে রাখবে, কেননা 2010 কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছিল, তাহলে ওটার সম্পর্কে একটু জেনে রাখতে হবে, তাই কি না? তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছিল যে শহরে, সেটি হলো কি 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। সেটা হচ্ছে কোন শহরে? না, সেটা হচ্ছে টোকিওতে। টোকিও অলিম্পিক ছিল 2020। সেখানে পদক তালিকা ভারত পেয়েছে 1টা স্বর্ণ, 2টো রৌপ্য, 4টা ব্রোঞ্জ, মোট পদক ছিল 7টা। আর 2024-এ তো অলিম্পিক অলরেডি আলোচনা করা রয়েছে, বিস্তারিত ক্লাস করা রয়েছে, তো সেটা দেখলেই হয়ে যাবে। 7 নম্বর দেখো, নিম্নলিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? কলকাতার সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। মাদার টেরেজা ছিল, হরগোবিন্দ খুরানা ছিল, ছিল না কার? হরগোবিন্দ খুরানারই ছিল না, হরগোবিন্দ খুরানা ছিল না, সিবি রমনের ছিল, সিবি রমন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এদের ছিল, কিন্তু হরগোবিন্দ খুরানার সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক ছিল না। কেন? হরগোবিন্দ খুরানা ছিলেন একজন ইন্দো আমেরিকান বিজ্ঞানী, যিনি 1968 সালে চিকিৎসা বা ওষুধের নোবেল পুরস্কার জিতেছিলেন। ঠিক আছে, হরগোবিন্দ খুরানা একজন ইন্দো আমেরিকান বিজ্ঞানী। 8 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি, এই যে এটা আমি এমটিএসে প্র্যাকটিস সেটে করেছি, বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? বিমস্টেকের কটা সদস্য রয়েছে? 7টা দেশ রয়েছে এই সদস্যে। তো যার মধ্যে আমি বলেছিলাম সেখানে পাকিস্তান বা আফগানিস্তান এরা কিন্তু সদস্যর মধ্যে নয়। তাহলে এইরকমই অপশানগুলো দিয়ে দেবে, আমি সেখানেই বলে দিয়েছিলাম। দেখো আজকে ক্লাস সিরিজে এই ধরনের কোশ্চেন এসছে। বিমস্টেক ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর টেক্সটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 7টি সদস্য নিয়ে গঠিত। এগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর হচ্ছে থাইল্যান্ড। 7টা দেশ ভালো করে মনে রাখো। তারপরে 9 নম্বর চলে যাও, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো কি? কেশব মহারাজ। তো শুনলে নাম মনে হবে যেন আমাদের ভারতের কোনো প্লেয়ার, কিন্তু না, ইনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার। নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি বলো, কতবার আলোচনা করেছি? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান নাম্বার সি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে হয়েছিল? 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল হলেন কে? বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল, তো এটা হয়ে যাবে মনোজ সিনহা। মনোজ সিনহা কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল, বর্তমান 2024। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা আপডেট করে দিয়েছি। তখন যেটা ছিল সেটা তো সত্যপাল মালিক হতো অ্যান্সারটা সে সময়, যখন 2019 এক্সামটা হয়। এখন চেঞ্জ করে দিয়েছি, আপডেট করে দিয়েছি তোমাদের জন্য। 12 নম্বর দেখো, নিচের কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলোয়াড় তারা পারদর্শী তা দেওয়া রয়েছে। তো খেলোয়াড়দের নাম এবং খেলার ঠিক মতো চিহ্নিত করতে হবে, মানে কোনটা ঠিক রয়েছে। তো প্রথমে দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তো এটা ভুল হবে, ক্রিকেট নয়, তিনি কি? ফুটবল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি? ফুটবল খেলোয়াড় একজন, সেটা তো সবাই জানে, কেন এখন রোনাল্ডো ইউটিউব ফেমাস হয়ে গেছে, এখন চ্যানেল খোলা মাত্রই 10 মিলিয়ন, তো এই জন্যই ফেমাস আছে এখন। তারপরে দেখো সিমোনা হালেপ টেনিস, এটা ঠিক আছে তো নাকি? একদম ঠিক আছে। টাইগার উডস তো বিলিয়ার নয়, জো রুট হচ্ছে ক্রিকেটার একজন, এটা হয়ে যাবে। তারপরে তাহলে টাইগার উডস হচ্ছেন এই যে একজন গল্ফ প্লেয়ার। ঠিক আছে, তো তাহলে 3জনের বলে দিলাম, তার সঙ্গে চারজনেরই সম্পর্কে বলে দেওয়া হলো কে কোন খেলার সাথে যুক্ত। তারপরে দেখো 13 নম্বর, ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট নীতির সূচনা করেন কে? লুক ইস্ট নীতির সূচনা করেছিলেন কে? না, করেছিলেন নরসিমা রাও করেছিলেন এই লুক ইস্ট নীতি। 1991 সালে পিভি নরসিংহ রাও শুরু করেছিলেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার জন্য একটা প্রচেষ্টা। আর এই লুক ইস্ট নীতি এখন নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট পরিণত হয়েছে। এটা এখন নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পরিণত হয়েছে, অ্যাক্ট ইস্ট। তো এইগুলো তথ্যগুলো ভালো করে মনে রাখতে হবে। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগছে তো অবশ্যই লাইক করে দাও, যারা লাইক করছো না, লাইক এখনও করোনি যারা, তো অবশ্যই বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের একটু ভালো যদি লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো
এবং তার সঙ্গে চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 14 নম্বরে দেখো, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন কে? ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি ভাবা। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, হোমি ভাবা। 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন কে? 2019-এর বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? আবি আহমেদ পেয়েছেন। 2021 সালে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল দুই সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতোভকে। 16 নম্বর দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তিনি হচ্ছেন শ্রী রাজা গোপালাচারী ছিলেন। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 17 নম্বর দেখো, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? খ্রিস্টপূর্ব 326-এ। নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সিরিয়া। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, সিরিয়া। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পাননি কে? তো তিনি হচ্ছেন অরুন্ধতী রায়। বাকি দেখো, টনি মরিসন, গ্যাব্রিয়েলা মিস্ট্রেল আর হচ্ছে ওলগা টোকারজুক, এরা সবাই কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কত সালে পরিত্যাগ করেছিল? বলো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বললেই তাহলে আমাদের 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা মনে পড়ে, তাই কি না? সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যা অমৃতসর গণহত্যা নামে পরিচিত, 13 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের সংঘটিত হয়েছিল। এই গণহত্যা প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিল। গান্ধীজি তার কারসে-ই-হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিল। তারপরে দেখো 21 নম্বর, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদন হয় না? কোন রাজ্যে চা উৎপাদন হয় না? তো অসম তো চায়ের জন্য বিখ্যাত, তো অসমে হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং, সেখানেও তো চা একদম বিখ্যাত চা। এই যে মধ্যপ্রদেশে কিন্তু চা হয় না। আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা, ত্রিপুরা, তামিলনাড়ু, এইসব রাজ্যে কিন্তু চা উৎপাদন হয়। আর অসম হচ্ছে ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য। আর আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং, যেটা হচ্ছে সুগন্ধের জন্য বিখ্যাত। 22 নম্বর দেখো, নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়, সেটা হচ্ছে যুক্তরাজ্য। তারপরে দেখো, উসেন বোল্ট একজন ইনি একজন দূরপাল্লার দৌড়বিদ। 24 নম্বর, নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে? কোন নদী? ব্রহ্মপুত্র নদী। অপশান নাম্বার সি। উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? ধ্যানচাঁদ হকির জাদুকর বলা হয়, তাই তো? তাহলে অপশান নাম্বার এ তো হবেই না। মিলখা সিং ইনি কিন্তু হকি খেলোয়াড় নয়। সর্দার সিং বা সন্দীপ সিং এরা কিন্তু হকি খেলোয়াড়। মিলখা সিং তাহলে কে না? মিলখা সিং হচ্ছেন একজন স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। এরকম কোশ্চেন আসতে পারে যে মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত। 26 নম্বর দেখো, নিম্নে উল্লিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয় কোনটি? সেটা হচ্ছে আলাস্কা। 27 নম্বর, অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? অমরকণ্টক শহর এটা রয়েছে মধ্যপ্রদেশ শহরে। ইসরোর সদর দপ্তর কোথায়? ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমাদের ভারতীয় গবেষণা কেন্দ্র, এটা রয়েছে বেঙ্গালুরুতে, খুবই ইম্পর্ট্যান্ট, বেঙ্গালুরুতে রয়েছে। 29 নম্বর দেখো, নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের
বিদেশ মন্ত্রী, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী, এটা কিন্তু আপডেট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এস জয়শঙ্কর বর্তমান আমাদের বিদেশ মন্ত্রী রয়েছেন। 30 নম্বর দেখো, বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? বলো। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের চ্যানেলে WBPSC বলে একটা প্লে লিস্ট রয়েছে, যেটা তুমি ডেসক্রিপশানে ডেসক্রিপশানে দেখতে পাবে WBPSC নামে। ওখানে আমরা ফুড এসআইয়ের কিছু ক্লাস করিয়েছিলাম। এই 2024 যে ফুড এসআই এক্সামটা হয়েছে না, ওখানে ক্লাসগুলো করিয়েছিলাম যেগুলো, ওগুলো কিন্তু তোমরা ফুড এসআইভাবে পড়ার দরকার নেই। ফুড এসআই থাকতে পারে, কিন্তু ওখানে যে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম WBPSCর আন্ডারে যে সকল এক্সামগুলো হয়ে থাকে, যেমন এই যে ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, তো এই সকল যে এক্সামগুলো হয়ে থাকে, তো সেই সকল সমস্ত কোশ্চেন মিলিয়ে আমরা কিন্তু ওই ক্লাসগুলো করিয়েছিলাম। তো তোমরা যারা ক্লার্কশিপ দেবে, তোমরা কিন্তু ওই WBPSCর যে প্লে লিস্টে যতগুলো ক্লাস রয়েছে সবগুলো কিন্তু অবশ্যই দেখবে, খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এবং সেই সঙ্গে MTSC যে প্র্যাকটিস সেটগুলো করেছি সেগুলো দেখে যাবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ব্রাজিল হয়ে যাবে। তারপরে 31 নম্বর, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? এই যে বিশ্ব উষ্ণায়ন, দিনের পর দিন আমাদের যে তাপমাত্রা বাড়তেই আছে, তো এটার জন্য কিন্তু সৌরশক্তির ব্যবহার এটা কিন্তু দায়ী নয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পেট্রোল গাড়ি বা অরণ্য ছেদন, এগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য প্রচণ্ড পরিমাণে দায়ী। 32 নম্বর, মামল্লপুরম সম্পর্কে নিম্নের উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এই যে সেটা, এখানে কথাকলি নৃত্যের জন্ম, একদম অসত্য। বাকি এটি একটি ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটি ছিল পল্লব রাজাদের রাজধানী, আর এটি একটি পর্যটন কেন্দ্র। মামল্লপুরমের সম্পর্কে এই 3টা জিনিস জেনে রাখতে হবে। 33 নম্বর দেখো, 1944 সালে 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল, সে জায়গার নাম কি? সেই জায়গাটার নাম কি ছিল? সেই জায়গাটার নাম ছিল ময়রাং। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে অশ্বনী সংকেত গ্রন্থের রচয়িতা কি? অশ্বনী সংকেত গ্রন্থের রচয়িতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী কোন নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিল? রাহুল গান্ধীর কথা বলা রয়েছে। তো রাহুল গান্ধী এবার 2024 কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুটো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করবে। সেটা 2019 রাহুল গান্ধী ওয়ানাদ থেকে জয়লাভ করেছিল। 36 নম্বর দেখো, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশতরান করেছে? এটা করেছে বিরাট কোহলি। আর বীরেন্দ্র সেহবাগ একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে 2টি ট্রিপল সেঞ্চুরি করেছে। 37 নম্বর দেখো, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পর্তুগিজদের ছিল না, সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বাকি পন্ডিচেরি, চন্দননগর, গোয়া এগুলো ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত? রামকৃষ্ণদেবের তার জন্মস্থান কোথায়? কামারপুকুর। কোন জেলায়? হুগলি জেলার কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন? সেটা হচ্ছে 1893 সালে। 2019 সালের সংসদীয় নির্বাচনের প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছে? এটাও 2019 সালের প্রধানমন্ত্রীর কথা বলা আছে। তাহলে তোমরা প্রধানমন্ত্রী এবং রাহুল গান্ধী দুজনের 2024-এরটা তোমরা কিন্তু আপডেট দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? তো এটা হয়ে যাবে বারাণসী। অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট 40খানা ইম্পর্ট্যান্ট জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। 2019-এর আলোচনা করলাম, কিন্তু আপডেট করা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র দুটো আপডেট করিনি, যেটা তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী,
এই দুটোর আপডেট তোমরা অবশ্যই দেবে কমেন্ট বক্সে, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, এবং সেই সঙ্গে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা এই ক্লাসের এই যে পিডিএফটা এটা উত্তর সহ টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রামে উত্তর সহ পেয়ে যাবে, এবং যে এমটিএসে যে প্র্যাকটিস সেটগুলো করেছি তার অলরেডি সমস্ত প্র্যাকটিস সেট টেলিগ্রামে দেওয়া হয়ে গেছে। তো যদি তোমরা সংগ্রহ করতে চাও তো অবশ্যই সংগ্রহ করতে পারো ওখান থেকে। ঠিক আছে, তো যারা টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, ওখানে সমস্ত কিছু আপডেট পাবে, এক্সাম রিলেটেড সমস্ত আপডেট ওখানেই দেওয়া হবে।